তাহলে সবকিছু অবৈধ করে দিতে হবে, বিগত সরকারের সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করতে হবে। উনি শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। জি বলেন, বিরোধী দলের চিফ হুইপ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি রেকর্ডের জন্য। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম ওনার আগের বক্তব্য দিতে গিয়ে আমার সম্পর্কে একটি তথ্য দিয়েছিলেন, যে তথ্যটি অসত্য। মাননীয় স্পিকার, উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে আমাদের মাননীয় একজন সংসদ সদস্য ইশরাক হোসেন উনি একটি দাবিতে আন্দোলন চালিয়েছিলেন গত অন্তর্বর্তী সরকারের সময়। উনি শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন, এবং আমার যতটুকু মনে পড়ে এই আন্দোলনটি বা ওনার এই দাবিটি ঘটেছিল 2025 সালের মে মাসে, যেই সময়টা আমি অন্তর্বর্তী সরকারের কোনো অংশ ছিলাম না। আমি অন্তর্বর্তী সরকার থেকে 2025 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পদত্যাগ করেছিলাম। ফলে ওনার এই অসত্য তথ্যটিকে সংশোধন করার অনুরোধ রইল মাননীয় স্পিকার। এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়। কারণ ওই আন্দোলনের পরে ওনার মনে থাকার কথা, উনি যেই ট্রফির কথা বলেছিলেন, ওই আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকে গিয়ে মাননীয় সংসদ নেতার কাছে সেই ট্রফিটি দিয়ে এসেছিলেন। Hire Google TV. Smart living powered by Homey AI. জি মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 274 ধারায় আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃতি দিয়ে একটা মন্তব্য, অসত্য মন্তব্য করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আমি শুধু এই কথাটি বলতে চাই যে যদি অবৈধ নির্বাচনের অবৈধ দাবিদার আমি হয়ে থাকতাম, তাহলে ওই সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির বেঞ্চে আমার রায়টিকে বহাল রাখা হয়েছিল, যেই আদালতের রেফারেন্সের উপরে ভিত্তি করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল। সেই সরকারে আমাদের মাননীয় সেই আজকে যিনি সংসদ সদস্য মন্তব্য করেছেন, তিনিও শপথ নিয়েছিলেন। তাহলে সবকিছু অবৈধ করে দিতে হবে, বিগত সরকারের সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করতে হবে। যদি আমাকে যদি বলা হয় যে আমার ওই রায়টি অবৈধ ছিল, কারণ বাংলাদেশের এইপেক্স কোর্ট সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির বেঞ্চে আমার রায়টিকে বহাল রাখা হয়েছিল। অতএব আমি এটার তীব্র প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্য, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার নাম যখন আসেন গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেয়া হলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতীক ছিলেন, আর প্রবাস থেকে তারেক রহমান ঠিক সেনাপতির মতো রণাঙ্গনে কোন কর্মসূচির পর কোন কর্মসূচি দিতে হবে, কোন কর্মসূচি ঘোষণা করার পরে আন্দোলন সফল হবে। আজকে তার বিরুদ্ধেই যখন আমরা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তি, যখন আমরা কথা বলতে যখন ভুলে যাই, কাকে অপমান করে আমরা বড় হতে চাই, সেই বিবেচনাবোধ যখন আমাদের মধ্যে কাজ করে না, তখন আমাদের দুর্গতির সতর্কতা জানাই। আমি সাম্প্রতিককালে এমন কিছু আলোচনা সমালোচনা হচ্ছে, যে আলোচনা সমালোচনার এই পথ বেয়ে, এই সুড়ঙ্গ দিয়ে এক চক্রান্ত। মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আপনি মাদার অফ ডেমোক্রেসি প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন। আপনার অনেক ধরনের স্মৃতি আছে, অভিজ্ঞতা আছে, এগুলা শুনলে হয়তো সংসদ থেকেও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরা সংসদে শুনতে চান? আচ্ছা, মাননীয় সদস্য, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার নাম যখন আসেন গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেয়া হলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট। মাননীয় স্পিকার,
আমরা ডিবি অফিসে এপার আর ওপার সবাই আমরা একসাথে ছিলাম। সেদিনের এই ডিবি অফিসের যে করুণ এবং ভীতিকর দৃশ্য, এই দৃশ্যের সাক্ষী আমরা সবাই। আমি আমার সহকর্মী যারা সামনে রয়েছেন তাদের সাথে আমাদেরকে পরস্পর দেখানো হতো, ভয় দেখানোর জন্যে, আতঙ্ক তৈরি করার জন্যে, ভীতি তৈরি করার জন্যে, এবং আপোষের প্রস্তাব দেওয়া হতো। আমাদের চোখের সামনে থেকে এখানে অনেক সদস্য রয়েছেন, মাননীয় মন্ত্রীরা রয়েছেন, বিরোধী দলীয় সদস্য রয়েছেন, আমার দিকে হাত তুলেছেন। আমি হাসনাত আব্দুল্লাহ, আমাদের সহকর্মী, মাননীয় স্পিকার, আমরা সেখানে কি এক বিভীষিকার দুঃসহ অবস্থা অতিক্রম করেছি। আমরা মাথা নত করিনি, আপোষ করিনি। বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে আমরা যাদের অবদান, তাদের সবটুকু অবদান আমরা শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করি। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের একটা সম্পদে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়াকে আমরা যথাযথ সম্মান না দিতে পারলেও যখনই বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিলেন, 16 তারিখের এই অনুষ্ঠানে যখন তার নাতনি জাইমা রহমান সেই তার সম্মানটা গ্রহণ করেন, গোটা বাংলাদেশ এই চিত্রটা পরের দিন সবচেয়ে বেশি কমেন্ট হয়েছে, সবচেয়ে বেশি মন্তব্য করেছেন যে যথার্থ প্রতিনিধিত্ব হয়েছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের ভাগ্য হতো শ্রমিক শ্রেণীকে নিয়ে আমি কাজ করেছি। জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। রণাঙ্গনের লড়াইয়ে, রাজনৈতিক লড়াইয়ে, প্রতিপক্ষের সাথে অসম লড়াইয়ে আমাদের একটা লক্ষ্য, একটা বাংলাদেশকে বদলে দেওয়া, বাংলাদেশকে এমন একটা বাংলাদেশ গঠন করা যে বাংলাদেশে ভাগ্য হতো মানুষ হাসবে, এক নিরাপদ বাংলাদেশ পাবে। যে নিরাপদ বাংলাদেশের জন্য ৭১-এর শহীদ রাষ্ট্রপতি জিয়া, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অসম লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সামরিক দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্র ফেরানোর জন্য। বেগম খালেদা জিয়ার দেখেন ট্র্যাজেডি, ডেস্টিনি। বেগম খালেদা জিয়াকে যারা অসম্মান, অপমান করতে চেয়েছিলেন, আজকে বেগম খালেদা জিয়া যে অসুস্থ অবস্থায়, আমাদের ডাক্তার সাহেব এখানে রয়েছেন, যে মৃত্যুর সাথে আমরা প্রতিটা মুহূর্তে সে সময় লড়াই করছি, তাকে জীবিত অবস্থায় গণতন্ত্রের বিজয় বীর করার জন্যে। ওনার সেই সময় জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন যারা তাকে অপমান করেছে, জীবনধর বিদ্ধ করেছে, তারা পর্যন্ত, এমনকি তাকে যে অপমান করার জন্য প্রতি মুহূর্তে ডাইনি বুড়ির মতো চেষ্টা করত, শেষ পর্যন্ত খালেদা জিয়ার প্রতি তারাও সম্মান প্রদর্শন করে। এইটাই ডেস্টিনি। যথার্থ সম্মান শুধু খালেদা জিয়া পায়নি, বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ সার্বভৌম রাখার জন্য খালেদা জিয়া শুধু জীবনেই লড়াই করেনি, মরণেও লড়াই করছে। এই বাংলাদেশ সার্বভৌম থাকবে, এই বাংলাদেশ কারো কাছে পদোন্নত হবে না। এই বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে কারো পক্ষেই পদোন্নত করা সম্ভব হবে না। আমরা যে জাতীয়তাবাদে বিশ্বাস করি, আধুনিক বাংলাদেশ গঠনে বিশ্বাস করি, উন্নত বাংলাদেশ গঠনের জন্য আমরা বাংলাদেশ বদলে গেলে আমাদের অঞ্চল, নির্বাচন এলাকা সব বদলে যাবে। এই অঞ্চল, নির্বাচন এলাকার পরেও আমি দুইটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব মাননীয় স্পিকার। এক হচ্ছে আমাদের জাতীয় উন্নয়নের নির্বাচন এলাকায়, আমার এলাকায় যে সমস্ত দাবিগুলো রয়েছেন সেগুলো আমি লিখিত আকারে আপনার কাছে দিলে আপনি যদি বলে দেন, সেই সময়টা আমি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ যদি বদলাতে হয়, বাংলাদেশের ভাগ্য হতো মানুষের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে, পক্ষ বিপক্ষ সবাইকে মিলে। বাংলাদেশের 7,35,00,000 শ্রমিক শ্রেণী যারা বিদেশ থেকে রেমিটেন্স আছে, দেশের ভিতর থেকে সম্পদ সৃষ্টি করে, যারা প্রতিটি তার তিল ঘাম শ্রমে সভ্যতা গড়ে ওঠে, বাংলাদেশের সেই শ্রমিক শ্রেণীর দিন আসছে 1 মে। সেই 1 মে আমরা সবাই মিলে এমনভাবে উদযাপন করব যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেবে। বাংলাদেশকে কারো পক্ষে আর দাবিয়ে রাখা সম্ভব না। ঐতিহাসিক বিবর্তনে এক সময়
যে সময় অটোমানরা কর্তৃত্ব করেছে, আফগানিস্তান যে গুরুত্ব পেয়েছে, ভৌগোলিক কারণে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ এই জনভূমি আমরা নিরাপদ করে গড়ে তুলব। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা উন্নত বাংলাদেশ গঠন করব। ধন্যবাদ মাননীয় সদস্য। চাঁদপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ। জনাব শেখ ফরিদ আহমেদ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। তবে একটু প্রয়োজন হবে মাননীয়, আরো 6 মিনিটের দিকে একটু চেষ্টা করেন যদি সুযোগ হয়, কারণ 71 বিধিতে মাননীয় স্পিকার অনেকবার দিয়েছি কিন্তু স্কোপ পাই নাই, তো এই জন্য একটু 6 মিনিট বেড়ে দিলে ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপরে বক্তব্য প্রদানের জন্য সুযোগ দেওয়ায়। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে ফ্যাসিবাদ আমলের দেশের লুটপাট, দুর্নীতি এবং অর্থ পাচারের মহারাজ্য গড়ে তোলার ব্যাপারগুলো তুলে ধরেছেন এবং ওনার বক্তব্যের মধ্যে ফ্যাসিবাদের অপরাধগুলো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। সেজন্য চাঁদপুর 3 আসনের জনগণের পক্ষ থেকে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি 111 সম্পর্কে কিছু বলতে চাই। 111 সময় আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করা হয় এবং আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটক করে নির্যাতন করা হয়। এর একজন কুশলী মাসুদউদ্দিন আহমেদ। মাসুদউদ্দিন আহমেদকে গ্রেপ্তারে প্রমাণ করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এর সাথে কিছু ব্যবসায়ীও জড়িত আছে। আজকে আপনার মাধ্যমে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2007 সালের 27শে জুলাই বেলা 3 ঘটিকার সময় আমাকে একটি বিশেষ সংস্থার নামধারী 8-10 জন লোক গুলশান ক্লাবের সামনে থেকে চোখ বেঁধে নিয়ে যায়। প্রথমে তো বুঝতেই পারি নাই, শারীরিকভাবে নির্যাতন চালায়, এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে পরবর্তীতে শুনতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ 3 মাস অতিবাহিত হওয়ার পর একদিন এক লোক এসে আমাকে বললেন যে আপনাকে কিছু টাকা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে। আমি বললাম যে আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারি না, কোথায় দিব টাকা? তারপরেও তারা শারীরিক নির্যাতন চালায়। 13ই ডিসেম্বর 2007 সালে আমি আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারলাম এবং ঢাকা ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে 4 কোটি টাকা দিলাম। পরবর্তীতে আরো টাকা দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। আমি একটা মুচলেখা দিলাম, আমার থেকে মুচলেখা নিল, আমি বেরোনোর পরে এই টাকাগুলা ক্রমান্বয়ে দেওয়া হবে। আমাকে 2রা জানুয়ারি 2008 সালে মুক্তি দেওয়া হয়। আমাকে যখন মুক্তি দেওয়া হয়, মাননীয় স্পিকার, আমাদের এই সংসদ সদস্য 2 জন আজকে উপস্থিত নেই। একজন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ 3, তারা 2 দিন পরে আমাকে দেখতে এসেছিল। যে নির্যাতনের মাত্রা কি তারা জানে, দেখেছে। আমি মাননীয় অর্থমন্ত্রীর এখানে উপস্থিত নাই, অর্থমন্ত্রীর মাধ্যমে আমার সেই টাকাটা যেন ফেরত পাওয়ার ব্যবস্থা করে, সেই প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, 2012 সালের 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে জাল ভোট হয় নাই, ব্যালট বক্স ছিনতাই হয় নাই, দিনের ভোট রাতে হয় নাই। যার ভোট সে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পেরেছে। সেই জন্য আমি
আপনার মাধ্যমে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করতে চাই, যেন সরকার নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি স্বীকৃতি প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, পেট্রোল কার্ড, কৃষক কার্ড সহ জনবান্ধব কর্মসূচির গুলোর উদ্যোগ গ্রহণ করায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কেন গাত্র দেওয়া হয় তা আমার বোধগম্য হয় নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, চাঁদপুর 3 আসন মেঘনা নদীর পার ঘেঁষে, এই মেঘনা নদী রোধে যদি স্থায়ী ব্যবস্থা না করা হয় তাহলে মাননীয় স্পিকার চাঁদপুর শহরকে রক্ষা করা কঠিন হবে। মাননীয় স্পিকার, নীলকমল ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন এবং রাজরাজেশ্বর ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের ব্যাপক ঝুঁকির মধ্যে আছে। এই 3টি ইউনিয়ন যদি আপনার অতি সত্বর বাঁধ নির্মাণের কাজ আরম্ভ না করা হয়, আগামী বর্ষা মৌসুমে এই 3টি ইউনিয়ন রক্ষা করা কঠিন হবে। আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো, 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2 মিনিটের বক্তব্য শেষ করা সম্ভব না। তারপরে আমি আপনার মাধ্যমে আমাদের চাঁদপুরে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এবং একটি মেডিকেল কলেজ হসপিটাল আছে, এইগুলা এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই। আপনার মাধ্যমে আমি এই 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি যেন এই বিশ্ববিদ্যালয় দুটো খুব তাড়াতাড়ি দৃশ্যমান হয়। মাননীয় স্পিকার, আমাদের চাঁদপুরের নদী, বন্দর, রোড ব্যবস্থা এবং রেলওয়ে ব্যবস্থা আছে। আজকে মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, চাঁদপুরে যদি একটি ইপিজেড স্থাপন করা হয় তাহলে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, শরীয়তপুর নদীর ওই পারে, এই পারে চাঁদপুর, ফরিদপুর এবং পাশেই হলো লক্ষ্মীপুর, নোয়াখালী। তো এই জায়গাটাতে যদি একটি ইপিজেড নির্মাণ হয় তাহলে সকলের জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, 250 শত বিশিষ্ট একটি জেনারেল হসপিটাল আছে। প্রতিদিন 2000 লোকের এখানে চিকিৎসা সেবা নিতে আসে, ফলে অনেক রোগী চিকিৎসা সেবা নিতে পারে না। হাসপাতালটির ঠিক পাশেই সিভিল সার্জন কার্যালয়ের খালি জায়গা আছে, সেখানে যদি একটি 15 তলা বিশিষ্ট আধুনিক হসপিটাল স্থাপন করা হয় মাননীয় স্পিকার, তাহলে মানসম্মত ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, হাইমচরে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, অবস্থা অত্যন্ত নাজুক। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে হাইমচরের জনগণ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আপনার আলোচনায় একটা শব্দ এসছে, গাত্রদাহ।